গুড মর্নিং সকলকে। আজকে আবার একটা নতুন জার্নিতে সকলকে জানাই স্বাগত। আজকে আছি আমি বর্ধমান স্টেশন, আর এই বর্ধমান স্টেশন থেকে শুরু হচ্ছে আজকের জার্নি। যে জার্নিতে আমি 13-17-5 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে গুয়াহাটি পৌঁছাবো। আর এটা 6:50-এ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে প্রথম স্টপেজ দক্ষিণেশ্বর, তারপরে হচ্ছে বর্ধমান। আর সেই কারণেই আমি বর্ধমান থেকে শুরু করছি আজকের জার্নি, যা আমাকে পৌঁছে দেবে পরের দিন অর্থাৎ ভোর 2:54 গুয়াহাটি স্টেশনে। শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। गाड़ी संख्या 13173 शियालदा अगरतला कांचनजंगा एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। For the kind attention of the passengers. ট্রেন চলে এসেছে আর তার সাথে সাথে বৃষ্টিও পড়ছে। তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ি, তারপরে নিজের সিটে বসে তারপর বাকি কথা বলা। ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট দেরিতে করে ছাড়লো, আর ট্রেন এখন তার যাত্রা শুরু করলো গুয়াহাটির উদ্দেশ্যে। এখন ট্রেন ঢুকছে খানা জংশন, যদিও এখানে কোনো স্টপেজ নেই, ট্রেন আসতে হয়ে যাবে, তারপর তার ফুল যে জার্নি শুরু করবে। এখন ট্রেন খানা জংশন ক্রস করে এগিয়ে যাচ্ছে। এখন আমরা ক্রস করব ফারাক্কা জংশন। আর এই ফারাক্কা জংশন হলো আমাদের সবারই একটা প্রিয় জায়গা, কারণ এরপরেই যে জায়গাটা আসছে সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। যে ফারাক্কা ব্যারেজ আমরা রাতের ট্রেন জার্নিতে দেখতে পাই না, কিন্তু দিনের বেলা যদি ট্রেন জার্নি করা যায় তাহলে এই ফারাক্কা ব্যারেজটাকে আমরা দেখতে পাবো। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেকটাই জল বেড়েছে ফারাক্কার, রাতের বেলা ট্রেন জার্নি করলে এই ফারাক্কা ব্যারেজটা দেখতে পাওয়া যায় না। এই দীর্ঘ ট্রেন জার্নিতে একটা জিনিস না দেখালেই নয়, সেটা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেসে করে আমরা যাত্রা করছি তার একটা ভয়ঙ্করতম মুহূর্ত। কি সেই মুহূর্তটা সে আপনারা দেখুন। স্লিপার বগিতে কীভাবে কামাখ্যা যাত্রীরা উঠে পড়েছে এবং এত গ্যাদারিং করেছে যে এদের টপকে বাথরুম যাওয়াটা খুবই কষ্টের ব্যাপার। এখন ট্রেন এসে পৌঁছালো কামাখ্যা স্টেশন। আর কামাখ্যা স্টেশনে পৌঁছানোর পর কামাখ্যা স্টেশনের কি চিত্র সেটা আমি তুলে ধরছি, আপনারা একটু দেখতে থাকুন। ঠিক হচ্ছে লোক যারা সবাই নেমেছে কামাখ্যা স্টেশনে, এখান থেকেই তারা যাত্রা করবে কামাখ্যা মন্দিরের জন্য। গুড মর্নিং সকলকে। এখন দাঁড়িয়ে আছি নেপালি টেম্পল সামনে। হচ্ছে এই নেপালি টেম্পল থেকেই আজকে আমাদের যে কামাখ্যার উদ্দেশ্যে যে যাত্রা সেটা শুরু করব। এখন আমরা চলে যাচ্ছি নেপালি টেম্পলের সামনে এবং ওখান থেকে কামাখ্যা গেটে যাওয়ার জন্য গাড়ি ধরব। আর আমার পেছন দিকে যে রাস্তাটা আসছে সেটা হচ্ছে পল্টন বাজার যাওয়ার রাস্তা, আর সামনে যেটা আছে একটা সোজা চলে যাচ্ছে সেটা হচ্ছে নেপালি টেম্পলেরকে বাঁ পাশে রেখে কামাখ্যার দিকে। খুব সকাল সকাল চলে এসেছি বলে কোনো সরকারি বাস পাইনি। সরকারি বাস পেলে 15 টাকা ভাড়ায় খুব কম পয়সার মধ্যে আমরা কামাখ্যা গেটের কাছে পৌঁছে যেতাম, কিন্তু যেহেতু
কম পয়সার মধ্যে পেলাম না, তাই আমাদেরকে 50 টাকা করে শেয়ার অটোতে কামাখ্যা গেট পর্যন্ত যেতে হচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা কামাখ্যা গেট পৌঁছে যাব। সরকারি যে সার্ভিস আছে সেটা খুবই ভালো, যেটা আসাম গভর্নমেন্টের এসি বাস চলে এই রাস্তায়, যা মাত্র 15 টাকার বিনিময়ে আমাদেরকে পৌঁছে দিত কামাখ্যা গেটের সামনে। কিন্তু একটু সকাল সকাল আমি চলে এসেছি, কারণ আজকে একটু গরম আছে, বৃষ্টি হলেও গরম রয়েছে, তাই সকাল সকাল আসার কারণে কোনো সরকারি বাস সার্ভিস চালু হয়নি, তার জন্যই আমাকে অটোতে যেতে হলো। আর তার মূল আমাকে দিতে হলো 50 টাকা করে শেয়ারে। এখন এই রাস্তা ধরে আমি যাচ্ছি, ওই সামনে দেখা যাচ্ছে যে পাহাড়টা। এখন আমরা নেমে পড়েছি কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য, মন্দিরের গেটের কাছাকাছি। আর আজকে যেহেতু অম্বুবাচী মেলার দ্বিতীয় দিন, তাই কোনো ভেহিকলস নিয়ে যাওয়া যাচ্ছে না, সম্পূর্ণ হেঁটে আমাদেরকে মন্দিরের অবধি পৌঁছাতে হবে। তাই এখন থেকে হাঁটা শুরু করলাম। আর আজকে হচ্ছে 23 তারিখ। ওম কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসিনী ত্বাং দেবী জগতা মাতার যোনি মুদ্রে নমস্তুতে। মাকে এই প্রণাম মন্ত্রে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই 3 কিলোমিটারের হাঁটা পথ, যে পথ অতিক্রম করে আমরা পৌঁছে যাব কামাখ্যা মায়ের যে নীল পর্বত বাসিনী মাতা কামাখ্যা মা নীল পর্বতে অবস্থান করছে, আমরা সেইখানে পৌঁছে যাব 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। তাই এই সুন্দর সরকারিভাবে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য যে মা কামাখ্যা মন্দির, সেই কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। সবাই মিলে আমরা এই রাস্তা ধরেই এগোচ্ছি। এখন যেহেতু সকালবেলা, তাই সেরকম একটা ভিড় নেই, কিন্তু যত বেলা গড়াবে হয়তো ভিড়েরটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। এই চলার পথে আমি আপনাদের কাছে তুলে ধরব কামাখ্যা মন্দিরের কিছু ইতিহাসের কথা এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা, যেগুলো অনেকেরই অজানা আছে। আর কেন আমরা অম্বুবাচী পুজোর দিন কামাখ্যায় আসি, আর কেনই বা কামাখ্যায় অম্বুবাচী পুজো হয়, অম্বুবাচীটা কী, সেই সম্পর্কে আপনাদের কাছে কিছুটা ধারণা তুলে ধরার চেষ্টা করব। আর তার সাথে সাথে আপনাদেরকে এই চলার পথের যে সৌন্দর্য, সেটাও দেখাবো। চলুন যেতে যেতে এই কামাখ্যা মায়ের কিছু কথা আমরা জানি। আসাম রাজ্যের গুয়াহাটিতে এটি অবস্থিত, যা একটি অতি প্রাচীন এবং অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, যা একটি শক্তিপীঠ হিসেবে পরিচিত। এটি তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র বলা যেতে পারে। আর এই যে মন্দির, যাকে আমরা কামাখ্যা মন্দির নামে চিনি, এখানে কিছু কিছু কাহিনী আছে, যেমন পৌরাণিক ইতিহাস আছে, সেখানের কিছু ব্যাখ্যা আমি তুলে ধরার চেষ্টা করছি। এই কামাখ্যা মন্দির হলো 51টা যে সতীপীঠ আছে আমাদের, যারা এই 51 সতীপীঠ সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জেনে থাকতে পারেন যে এই 51 সতীপীঠের একটি পীঠ হলো এই কামাখ্যা। পৌরাণিক কাহিনী অনুসারে যখন দেবী সতী নিজের পিতা দক্ষের যজ্ঞে শিবের অপমান সহ্য করতে পারেনি, তখন নিজেকে আত্মাহুতি দেন। তখন এই সতীর শোকে শোকাহত হয়ে মহাদেব সতীর দেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেছিল। মহাদেবের এই তাণ্ডব নৃত্য থামাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করে। আর এই খণ্ডগুলো যেখানে যেখানে পতিত হয়েছিল, সেখানেই শক্তিপীঠ স্থাপিত হয়। বিশ্বাস করা হয় যে সতীর যোনি এবং গর্ভাশয় নীলাচল পর্বতে পড়েছিল, যেখানে বর্তমানে কামাখ্যা মন্দির অবস্থিত। এই হলো কামাখ্যা মন্দিরের পৌরাণিক একটা ইতিহাস। এবং আগে চলতে চলতে এরকমই টুকরো টুকরো কিছু কথা যা অজানা আছে, আবার অনেকে জেনেও থাকতে পারেন, সেগুলোই আমি আস্তে আস্তে তুলে ধরবো। এবছর কামাখ্যা মন্দিরের ভেতরে যাওয়ার জন্য কিছু দিক পরিবর্তন করা হয়েছে। আগে
যেভাবে যাওয়া হতো মানে মন্দিরের মেন মন্দিরের পাশ দিয়ে ঢোকা হতো, কিন্তু এবারে যে ব্যবস্থাটা করা হয়েছে সম্পূর্ণই আলাদা। কামাখ্যা মন্দিরের মেন গেটের অনেক আগে থেকেই যে রাস্তা দিয়ে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের, সেটা একটা নতুন রাস্তা তৈরি করা হয়েছে, যেটা মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকছে। একদম প্রায় অনেকটাই নিচের দিকে ঢাল হয়ে নেমে যাচ্ছে, তারপরে আবার উঁচু হয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে, অনেকগুলো সিঁড়ি টপকাতে হবে, তারপরে আমরা কামাখ্যা মায়ের মন্দিরে ভেতরে প্রবেশ করতে পারবো। এটা একটা অনেকটা ঘুরপথে আমাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছে, তাতে হয়তো আমাদের একটু কষ্ট হলো, কিন্তু কষ্ট হলেও এখানে যে প্রচণ্ড ভিড়, সেই ভিড়টাকে অনেকটাই কন্ট্রোল করা গেছে বলে মনে হচ্ছে। কারণ এত লোক আসছে, সেই লোক যে আসছে এবং মন্দিরের ভেতরে প্রবেশ করে আবার ফিরে যাচ্ছে, তাদের কোনো রকম যানজটের কোনো রকম মানে ভিড় যে বিশাল কিছু ভিড় সেটা বোঝা যাচ্ছে না। লোক আসছে, মন্দিরের ভেতরে প্রবেশ করছে এবং আবার বেরিয়ে চলে যাচ্ছে। এটা একদিক দিয়ে ভালো, কিন্তু যারা শ্রদ্ধালু মানুষ আছেন তাদের কাছে একটু কষ্টের ব্যাপার, অনেকটাই ঘুরে আসতে হচ্ছে। অনেক বয়স্ক মানুষ আছেন, তারা এই গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আর এদিক থেকে একদিকে যেমন ভালো হয়েছে, আবার একদিকে একটুখানি সমস্যা হয়েছে, তবে সব কিছু মিলিয়ে সবই ভালো। কষ্ট না করলে কোনো কিছু পাওয়াও যায় না। তাই ঠিক আছে, মা কামাখ্যার নাম করে আমরা সবাই এগিয়ে যাই। জয় মা কামাখ্যা। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পেলাম অনেক সাধু সন্ন্যাসীরা বসে আছেন, তারা মায়ের নাম জপ করছেন। সেই সাধু সন্ন্যাসীরা তারা শুরু করে দিয়েছে আসা। কামাখ্যা মায়ের মন্দির মানেই হচ্ছে সাধু সন্ন্যাসী তন্ত্র সাধকদের একটা জায়গা। এখানে এলে আমরা অনেক ধরনের তান্ত্রিক এবং সাধু সন্ন্যাসীদের দেখতে পাই, যেটা আরও দেখতে পাওয়া যায় কুম্ভে যখন হয়েছিল সেই সময়, কুম্ভেতেও আমরা দেখতে পেয়েছিলাম। আর এখন আবার দেখতে পাচ্ছি এই আমাদের মা কামাখ্যার মন্দিরে। আজকে আমরা যখন এসেছি এই মা কামাখ্যার মন্দিরেও সেই রকম তান্ত্রিক সাধু সন্ন্যাসী সবের সমাগম ঘটেছে। অসংখ্য মানুষ এখানে জমায়েত হয়েছে, যারা এসছেন পুণ্য লাভের আশায়। আমরা এখন মন্দিরের মেন গেটের সামনে দিয়ে ভেতরে প্রবেশ করলাম। সামনেই হচ্ছে মায়ের গর্ভগৃহ, কিন্তু মায়ের গর্ভগৃহ বন্ধ আছে। দূর থেকেই সকলে প্রণাম করছে মাকে, এবং বাঁ দিকে রয়েছে আমাদের মা কামাখ্যার মন্দিরের উল্টো দিকে আর কি, ওই যে বলিঘর। আর বলিঘর আর মা কামাখ্যার গর্ভগৃহকে পাশে রেখে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, সেখানেও প্রচুর জনসমাগম ঘটেছে। অসংখ্য মানুষ আসছেন এখানে এবং মন্দির পরিক্রমা করে আবার বেরিয়ে যাচ্ছে। আর এই যে এই জায়গাতে মানুষজন বসে আছেন, প্রচুর ভিড়, দেখতেও খুব ভালো লাগছে এত মানুষের সমাগম। অসংখ্য ভক্ত মানুষ এখানে জড়ো হয়েছে মা কামাখ্যার কৃপা লাভের আশায়। আমরা এখন সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে। কামাখ্যা মন্দিরে কোনো মূর্তি নেই, এখানে যোনি আকৃতির একটি শিলাকে পূজা করা হয়, যা ভূগর্ভস্থ ঝর্ণার জল দ্বারা সিক্ত হয়ে থাকে। অন্য একটি কিংবদন্তি অনুসারে কামদেব শিবের অভিশাপে নিজের কামশক্তি হারিয়েছিলেন। তিনি শিবের কাছে এই অভিশাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। শিব তাকে নীলাচল পর্বতে সতীর যোনি অংশ খুঁজে বের করে সেখানে একটি মন্দির নির্মাণ করতে বললেন। কামদেব বিশ্বকর্মার সহায়তায় এই মন্দির নির্মাণ করেন এবং তার কামশক্তি ফিরে পান। এই কারণে এই স্থানটির নাম হয় কামাখ্যা। এটাও একটা পৌরাণিক কাহিনী যা জনমুখে প্রচারিত, এবং আমরা এখন এটাকে কামাখ্যা হিসেবে জেনে থাকি। আবারও কিছু টুকরো গল্প নিয়ে, কিছু পৌরাণিক কাহিনী নিয়ে আবারও আসছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভালো লাগলে
সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনে নতুন নতুন ভিডিও যাতে আপনারা দেখতে পান। বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীর সংখ্যাও বাড়ছে এবং পুরো মন্দির চত্বর দর্শনার্থীতে ভরে উঠেছে। চারিদিককার মানুষ শুধু ছুটে আসছে এই কামাখ্যা মন্দিরের দর্শনে। অসংখ্য ভক্তবৃন্দের সমারোহ ঘটেছে আমাদের এই কামাখ্যাতে। দেখতেই পাচ্ছেন কত লোক এইখানে এসে বসে আছে, কিছুটা সময় এখানে কাটাচ্ছে, তারপর তারা আবার মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এত লোকের যে সমাগম হয়েছে, খুব সুশৃঙ্খলভাবে আমাদের এখানে যারা দায়িত্বে আছেন তারা পালন করছে। এত বড় ব্যবস্থাপনা যা লক্ষ লক্ষ মানুষের জনসমাগমকে খুব সহজেই তারা কন্ট্রোল করছে। তাদেরকে একটা কৃতিত্ব দিতেই হয়, কারণ অসংখ্য যে জনসংখ্যা বা দর্শনার্থীর সংখ্যা হয়েছে তাকে তারা খুব সহজেই মেনটেন করতে পারছে। কারণ এখানে 2-1 হাজার লোকের ব্যাপার নয়, কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে আজকে কামাখ্যাতে। এখন আমরা যেখানে আসছি সেটা হলো সৌভাগ্য কুণ্ড। এই সৌভাগ্য কুণ্ডে সকলে আসে এবং মাথায় জল ছিটিয়ে নেয়, অনেকে এই সৌভাগ্য কুণ্ডে ডুবকিও দেয়। আর এই সৌভাগ্য কুণ্ডর চারপাশে এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর নাগা সন্ন্যাসী থেকে শুরু করে অনেক বড় বড় তান্ত্রিকরা বসে আছেন। তারা মোটামুটি এখন ধ্যানে মগ্ন, তারা নিজের নিজের কাজে ব্যস্ত। অর্থাৎ তারা এখন মায়ের জপ থেকে শুরু করে নিজের নিজের সাধনা সিদ্ধির জন্য যা যা উপায় অবলম্বন করার দরকার তারা সেইগুলো করছেন। আর এই টাইমে আসলেই এই ধরনের তান্ত্রিক বা নাগা সাধুদেরকে দেখতে পাওয়া যায়। ইনারা যতক্ষণ না এইখানে প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত যেন ফাঁকা ফাঁকা লাগে। ইনাদের আগমনে কামাখ্যা মন্দির যেন আলাদা একটা রূপ পায়। অসংখ্য মানুষ যারা মন্দিরে আসেন তারা ইনাদেরও দর্শন করেন এবং সকলে উদগ্রীব হয়ে থাকে ইনাদের দেখার জন্য। এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। অসংখ্য মানুষ এখন আসছেন আর দর্শন করছেন এনাদেরকে এবং তার সাথে সাথে মন্দির পরিক্রমণ করে বেরিয়ে যাচ্ছে। কারণ এই অম্বুবাচী মেলাতে মায়ের মন্দির আপাতত বন্ধ। 26 তারিখে মায়ের মন্দিরে দ্বার উদ্ঘাটন হবে এবং সেই দিনকে শুধুমাত্র সকলের জন্য জেনারেল লাইন, কোনো রকম ভাবে কোনো ভিআইপি বা ভিভিআইপির কোনো অ্যালাউ নেই। সকলকে লাইন দিয়ে জেনারেল লাইন দিয়ে আসতে হবে ভেতরে, এইটুকু শোনা ঐতিহাসিকদের মতে কামাখ্যা মন্দিরের নির্মাণ 8ম থেকে 9ম শতাব্দীর মধ্যে শুরু হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে এর পুনর্নির্মাণ ও সংস্কার হয়েছে। এটি তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেই পরিচিত। আর কামাখ্যা মন্দিরের সবচেয়ে বড় যে উৎসব তা হলো আজকের এই অম্বুবাচী মেলা। প্রতি বছর এই আষাঢ় মাসে এই অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। এই সময় বিশ্বাস করা হয় যে দেবী রজস্বলা হন এবং ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। এই সময়টায় মন্দির বন্ধ থাকে এবং এই সময় দেবীর উর্বরতার প্রতীক হিসেবে দেখা হয়। কামাখ্যা মন্দির তন্ত্র সাধকদের কাছে এক বিশেষ স্থান।
এখানে তন্ত্র মন্ত্র শাক্ত সাধনা এবং অলৌকিক ক্ষমতার চর্চা হয় বলে বিশ্বাস করা হয়। অনেকক্ষণ ধরেই মন্দিরের প্রাঙ্গণের ভেতরে রয়েছি এবং আস্তে আস্তে সূর্য অস্ত চলে গেছে এবং সন্ধ্যা হয়ে রাত হতে চললো। এরপর মন্দির বন্ধ হয়ে যাবে, তাই আস্তে আস্তে সকল দর্শনার্থী তারা নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে। আমরাও এই দলেই নাম লিখিয়েছি। আমিও এখন মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি এবং নেমে যাব। মন্দির থেকে বেরোনোর পর আমরা এই রাস্তা ধরে নিচের দিকে নেমে যাব। আর মন্দিরের শুরুতে আমি যখন এসছিলাম তখন এইগুলো দেখাইনি। এইটা হচ্ছে মন্দিরের সামনের দিকের গেট, যেটা এই অম্বুবাচী চলাকালীন পেছন দিকের গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং সামনে দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এবং সামনে দিয়ে যাওয়ার সময় আমরা দুই পাশে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেখানে আছে পুজোর সামগ্রী থেকে শুরু করে মায়ের ওড়নি আর টুকটাক কিনে কাটে নিয়ে যাওয়ার মতো কিছু জিনিসপত্র। অনেকেই এইগুলো কেনাকাটা করেছে এবং নেমে আসছে। আমরাও নিচে নেমে আসছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আবার এখান থেকে আবার চলে যাব আমরা গুয়াহাটি স্টেশন, এবং গুয়াহাটি স্টেশন থেকে আজকে রাতে যে ট্রেন আছে সেই ট্রেনটা ধরতে হবে। তাই আস্তে আস্তে আবার সেই নেমে আসছি পাহাড় থেকে। আর নামার সময়টা একটুও কষ্ট হয়নি, কারণ প্রথমত ছিল ওয়েদার খুবই নরম, মানে বৃষ্টি হওয়ার জন্য একটু ওয়েদারটা হালকা ছিল। আর যেহেতু রাস্তার ঢাল, তাই সেরকম খুব একটা কষ্ট হয়নি। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।